আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টেবিলের মধ্যে আমরা কাজ করছি কি নিয়ে? আমরা কাজ করছি হচ্ছে একটা করে রো নিয়ে। তো আমাদের এখানে রো আছে টোটাল তিনটা। তিনটা রো এর জন্য আমরা তিনবার টিআর দিলাম। ওকে। তো তিনবার টিআর দেওয়ার পরে আমরা প্রত্যেকটা রোতে যে কাজটা করব, এই প্রত্যেকটা রো এর মধ্যে দেখবো কয়টা সেল আছে। এখানে সেল আছে বা ঘর আছে তিনটা। তো তিনটা সেল আছে, তার মানে আমাকে তিনবার তথ্য নিতে হবে। ওকে। এখন প্রত্যেকটা সেলের এই প্রথম সেলের সাথে প্রথম যে রো এর সাথে অন্যান্য রো এর পার্থক্য হচ্ছে, প্রথম রো এর যে সেলগুলো আছে, প্রথম রো এর যে সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে যে তথ্যগুলো আছে এইগুলো হচ্ছে টেবিলের হেড। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে টেবিল ডেটা। বাকিগুলো হচ্ছে টেবিল ডেটা, যেমন 101, 102 এগুলো হচ্ছে টেবিল ডেটা। তার মানে আমাকে এখানে টেবিল হেডটা ইউজ করতে হবে। তো প্রথম রো এর জন্য আমরা লিখলাম টিএইচ। টিএইচ লিখে টিএইচ ক্লোজ করলাম। তো টিএইচ কয়বার লিখতে হবে? এখানে রোল আছে, প্রথম রো এর মধ্যে রোল আছে, নেম আছে, ক্লাস আছে, তাহলে আমরা টিএইচ নিব তিনবার। টিএইচ নিব আমরা তিনবার। টিএইচ নিব তিনবার। এখন তিনবার টিএইচ নেওয়ার পর আমরা এখন কি করব? এখানে তথ্যগুলো লিখবো। তো টিএইচ এর মধ্যে প্রথম যে টিএইচটা সেটা কি আছে? রোল আছে। প্রথম টিএইচ এর মধ্যে রোল আছে। দ্বিতীয় টিএইচ এর মধ্যে কি আছে? নেম আছে। তারপর তৃতীয় টিএইচ এর মধ্যে আছে হচ্ছে ক্লাস। হয়ে গেল ক্লাস। তাহলে আমাদের প্রথম রো এর কাজ কমপ্লিট। টিআর, টিআর দিয়ে শেষ করলাম। মাঝখানে টিএইচ হয়েছে তিনটা, একটার মধ্যে রোল, একটার মধ্যে নেম, একটার মধ্যে ক্লাস। এখন আমরা যাবো হচ্ছে দ্বিতীয় টেবিল রোতে। দ্বিতীয় টেবিল রোতে কি আছে? 101 আছে, তাসনিম আছে, আর হচ্ছে এখানে দ্বাদশ শ্রেণী আছে। তো এখানে হচ্ছে আমরা এই যে তোমার এই যে দ্বিতীয় রোতে গেলে আমরা কিন্তু এখন আর টিএইচ লিখবো না, আমরা লিখবো টিআর। মানে টিডি লিখবো, কারণ এইগুলো হচ্ছে নর্মাল টেবিল ডেটা। তো টিডি কয়বার লিখবো? টিডি লিখবো হচ্ছে তিনবার। টিডি একবার, টিডি লিখবো তিনবার। কেন তিনবার? কারণ আমার এখানে তিনটা সেল আছে। তো একটা সেল আছে 101, একটা সেল আছে নাম, আর একটা সেল আছে ক্লাস। তো এই তিনটা টেবিল ডেটা হচ্ছে আমরা নিব। তিনটা টেবিল ডেটা নেওয়ার পরে তিনটা টেবিল ডেটার মধ্যে আমরা টেবিল ডেটা গুলো লিখবো। কি কি আছে এখানে টেবিল ডেটা? প্রথমে রোল আছে 101, আমরা রোলটা লিখলাম। তারপর নামটা আছে, আমরা নামটা লিখলাম। তারপর ক্লাস আছে দ্বাদশ শ্রেণী, আমরা সেটা লিখলাম। তাহলে আমাদের 2 নাম্বার রো এর কাজও কমপ্লিট। এখন আমরা যাবো হচ্ছে 3 নাম্বার রোতে। তো 3 নাম্বার রো থেকে আমরা এই কাজটাই করব, অর্থাৎ আমরা 3 নাম্বার রো থেকে তিনবার টেবিল ডেটা নিব। কারণ আমার এখানে তিনটা ঘর আছে, তিনবার টেবিল ডেটা নিব। তো তিনবার টেবিল ডেটা নেওয়ার পরে আমরা হচ্ছে সেখানে কি কি লিখবো? এখানে রোল হচ্ছে, একজনের রোল দেওয়া হচ্ছে 102। এখানে নাম হচ্ছে চেঞ্জ হয়েছে, নামটা চেঞ্জ করবো আমরা। এরপরে হচ্ছে এখানে ক্লাস হচ্ছে ঠিক আছে দ্বাদশ শ্রেণী। তো দেওয়ার পর আমাদের 3 নাম্বার টেবিল রো এর কাজও শেষ। 3 নাম্বার টেবিল রো এর কাজও শেষ। আমি এখানে টেবিল রোটা একটু উল্টা হয়ে গেছে, উপরে এটা হবে। এখন আমি একটু প্রথম থেকে বলবো, তোমরা এখন আমার সাথে একটু মিলাবা। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে, শুরু থেকে বলছি। প্রথমে আমরা হচ্ছে টেবিল ট্যাগ নিলাম। টেবিল ট্যাগ নিয়ে এই টেবিলের বর্ডার দিলাম, মানে চারপাশে দাগ 1। টেবিলের উপর একটা ক্যাপশন দেওয়া আছে, এখানে স্টুডেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে টেবিলের ক্যাপশন, তাই আমরা দিলাম ক্যাপশন স্টুডেন্ট ইনফরমেশন। এরপর হচ্ছে টেবিল রো দিলাম। টেবিল রোতে হচ্ছে আমরা গিয়ে দেখলাম যে প্রথম রোতে কয়টা ঘর আছে? তিনটা ঘর আছে। কি কি আছে? রোল নেম আর ক্লাস। তো রোল নেম ক্লাসের মধ্যে এগুলো কোন ধরনের ডেটা? এগুলো হচ্ছে টেবিল হেড, এই জন্য টিএইচ দিলাম। আর পরের রোতে গিয়ে 2 নম্বর রোতে গিয়ে দেখলাম হচ্ছে এখানে তিনটা ঘর আছে, তিনটা ঘরের মধ্যে হচ্ছে নর্মাল ডেটা আছে, টেবিল ডেটা। তাহলে আমরা টেবিল ডেটা টিডি ইউজ করলাম। 3 নম্বর রোতে গিয়ে দেখলাম যে এখানেও কি আছে? এখানেও তিনটা ঘর আছে এবং এগুলো হচ্ছে নর্মাল টেবিল ডেটা, তাই এখানে আমরা টিডি ইউজ করলাম। তারপরে টেবিলের কাজ শেষ, টেবিল ক্লোজ করলাম। টেবিলটা হচ্ছে বডির মধ্যে, বডির কাজ শেষ, বডিও ক্লোজ করলাম। এইচটিএমএল কাজ শেষ, এইচটিএমএল ক্লোজ করলাম। তার মানে আমাদের টেবিলের মধ্যে যে ট্যাগ গুলো আছে মোটামুটি সবগুলোর ব্যবহার আমরা এখানে একসাথে দেখলাম। এখন আমরা দেখবো যে টেবিলটা রান করায় যে আমরা যে টেবিলটা তৈরি করতে চাচ্ছি এরকম কোনো টেবিল আসছে কিনা আসলেই। তো আমরা এখন হচ্ছে এটা দেখার জন্য আমরা হচ্ছে আমাদের এই যে এইচটিএমএল যে ডকুমেন্টটা আছে, ওয়েব পেজটা, সেটাকে একটু রিফ্রেশ করি। তো রিফ্রেশ রিফ্রেশ করার পর দেখো এখানে হচ্ছে আমাদের টেবিলের তথ্য চলে আসছে, রোল নেম ক্লাস। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে প্রত্যেকটা সেল আলাদা করে বোঝা যাচ্ছে, মানে এইচটিএমএল টেবিল গুলো এরকম করে বোঝা যাবে, প্রত্যেকটা সেল আলাদা করে বোঝা যাচ্ছে।
এই যে বাইরের যে দাগটা সেটা হচ্ছে বর্ডার। এই বর্ডারটাকে তুমি চাইলে আরো গাঢ় করতে পারবা। আমরা যদি এখানে বর্ডার হচ্ছে টেবিলের বর্ডার যদি আমরা এখানে 3 দেই। স্যার, বলো। স্যার, স্যার, শুনতে পাচ্ছি। টিএইচ দ্বারা তো টেবিল হেডিং বোঝায়, আর টিডি দ্বারা কি বোঝাচ্ছে? টেবিল ডেটা, টেবিল ডেটা বোঝায়। টেবিল ডেটা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। এই যে দেখো আমি বর্ডার যখন 3 করে দিলাম তখন কিন্তু এটা অনেক গাঢ় হয়ে গেছে। ঠিক আছে, অনেক গাঢ় হয়ে গেছে। তুমি যদি আরো বাড়াও বর্ডার, ঠিক আছে, তখন হচ্ছে আরো বেশি হয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য বর্ডার নিয়ে না। আমরা যদি এখানে টেবিলটা শিখছি, পরীক্ষাতে যে নর্মাল গুলো টেবিল গুলো দেওয়া থাকে সেগুলো বর্ডার আমরা 1 দিব, কারণ ওখানে এরকম চারদিকে গাঢ় দাগ দেয় না। তো হলো আমরা আমরা কি করলাম, তাহলে টেবিলটা শিখে ফেললাম। তো টেবিলের কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেটা করবো, এখানে আরো অনেক খুঁটিনাটি বিষয় আছে, সেগুলো আমরা কি দেখার চেষ্টা করবো। ঠিক আছে, অনেক খুঁটিনাটি বিষয় আছে। যেমন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আমি কিন্তু এই যে নেম, রোল, ক্লাস, এগুলোতে কিন্তু আমি গাঢ় করি নাই, আমরা কিন্তু বোল্ড করি নাই, কিন্তু লেখা কিন্তু অটোমেটিক বোল্ড হয়ে গেছে। কেন হয়েছে? আমরা টিএইচ ব্যবহার করেছি তাই বোল্ড হয়েছে। অর্থাৎ তুমি যখন টেবিল হেড দিবা তখন লেখাগুলো তোমাকে বোল্ড করতে হবে না। তো পরীক্ষাতে দেখবা যে তোমাদের টেবিলের মধ্যে একটা ঘরের তথ্য বোল্ড করা থাকবে, তখন বুঝতে হবে যে এইটা হচ্ছে আমাদের টেবিলের হেড। তখন তুমি এমনিতেই বুঝতে পারবা ওইটা হচ্ছে টেবিলের হেড। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা যে টেবিলটা এখানে করেছি, ঠিক আছে, আমাদের টেবিলের হচ্ছে ধরো এই যে ইয়েটা ছিল, কি বলে, ক্যাপশনটা। তো ক্যাপশনটাকে আমি একটু ছোট করে দেখাচ্ছি যে ক্যাপশনটা কি মাঝখানে আসছে কি আসে নাই। এখন এখানে তো বোঝা যাচ্ছে না, কারণ লেখার সমান টেবিলটা হয়ে গেছে। আমরা ক্যাপশনের নামটা একটু ছোট করে দিয়ে দেখতেছি যে এটা মাঝখানে আসছে কিনা। তাহলে দেখো টেবিলের ক্যাপশনটা এখানে মাঝখানে আসে, তার মানে টেবিলের ক্যাপশন তুমি যখন দেখবে উদ্দীপকে প্রায় সময় বা সব সময় হচ্ছে টেবিলের ক্যাপশনটা মাঝখানে দেওয়া থাকবে। তাহলে তোমাকে মাঝখানে আর কষ্ট করে নিতে হবে না, এটা এমনিতেই মাঝখানেই থাকবে। ক্লিয়ার সবাই? টেবিলের ক্যাপশনটা সবসময় মাঝখানেই থাকবে, তার মানে হচ্ছে আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে টেবিলের ক্যাপশন নিয়ে ঝামেলা শেষ। এখন ক্যাপশন নিয়ে একটু সমস্যা হচ্ছে, যদি ক্যাপশনটা আন্ডারলাইন করা থাকতো, মনে করো আমাদের যে উদ্দীপক এটা হচ্ছে আমাদের মূল উদ্দীপক, আমাদের এই উদ্দীপকে যদি এরকম হতো যে আমাদের টেবিলের যে ক্যাপশনটা আছে এটা আন্ডারলাইন করা আছে, ওকে, আন্ডারলাইন করা আছে, তো আন্ডারলাইন করা থাকলে আমরা আন্ডারলাইন করতাম। কিভাবে করতাম? এখানে আমরা দেখো আন্ডারলাইন করব, আমাদের এখানে ক্যাপশনটা আন্ডারলাইন করা নেই। তো আমরা আন্ডারলাইন করার জন্য কি করতে পারি, চাইলে তুমি ক্যাপশনের ভিতরে যে লেখাটা আছে, ক্যাপশনের ভিতরে যে লেখাটা আছে সেখানে তুমি একটা ইউ ট্যাগ দিতে পারো। আমরা এখানে আমাদের ক্যাপশনের নাম হচ্ছে আমরা দিয়েছি স্টুডেন্ট ইনফো, শর্ট করে লিখেছি স্টুডেন্ট ইনফো বা স্টুডেন্ট ইনফরমেশন। তো এইটাকে আমরা যদি হচ্ছে আন্ডারলাইন ট্যাগের মধ্যে ফেলি, তাহলে আমাদের এখানে এই অংশটা, ক্যাপশনটা আন্ডারলাইন হয়ে যাবে। দেখো আন্ডারলাইন হয়ে গেছে। এখন ধরো তুমি বোল্ডও করতে চাচ্ছ, তুমি এটাকে কি করতে চাচ্ছ, বোল্ড করতে চাচ্ছ লেখাটাকে। তো তুমি চাইলে বোল্ডটাকে ইউজ করতে পারো বি। যদি আমাদের উদ্দীপকে বলা হয় যে এটা বোল্ডও আছে, তাহলে তোমাকে বোল্ড করতে হবে, তখন তুমি বিটাও দিবা। অর্থাৎ তোমার প্রশ্নের যে চাহিদা সে অনুযায়ী তুমি অ্যান্সার করবা। আমরা যা যা শিখছি বা শিখেছি এগুলো কিন্তু সবগুলোই বিভিন্ন জায়গায় কাজে লাগানো যাবে। ঠিক আছে, আমরা বোল্টেক ইউটেক এর যে ব্যবহারগুলো শিখছি এগুলো কিন্তু এখানে কাজে লাগানো যাবে, বা লেখাকে মাঝখানে আনা, বাম পাশে আনা, লেখাটাকে কালার করা। তো যেহেতু আমাদের প্রশ্নে কালার থাকে না, সেই জন্য কালারটাও তো গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, তবে বাকি কাজগুলো আন্ডারলাইন, বোল্ড, এই লেখা এই পার্ট গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমি এখানে বোল্ড করে দিচ্ছি ক্যাপশনটা। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবা পরীক্ষাতে যে উদ্দীপক থাকবে বা টেস্ট পেপার যদি বাসায় থাকে বা গাইড যদি থাকে বাসায়, দেখবা যে টেবিলের যেখানে ক্যাপশন দেওয়া আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্যাপশন গুলো হচ্ছে আন্ডারলাইন করা অথবা বোল্ড করা অথবা দুইটাই করা। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করা থাকে। ঠিক আছে, তো আমরা আমরা এটা বুঝলাম যে ক্যাপশনটা হচ্ছে নর্মালি এটা কি হয় না, বোল্ড হয় না, আন্ডারলাইন হয় না, এটাকে করে নিতে হয় বোল্ড আন্ডারলাইন। তাহলে আমাদের ক্যাপশন যদি বোল্ড আর আন্ডারলাইন দেওয়া থাকে, আমরা সেখানে অবশ্যই আন্ডারলাইন এর বোল্ডটা দিব। ওকে, তো আশা করি টেবিলটা বুঝতে পেরেছো। মানে মোটামুটি আমরা বেসিক টেবিল দাঁড় করিয়েছি, এরপরে কিন্তু টেবিলের মধ্যে অনেক কাজ আছে। আমরা আরেকটা ক্লাস টেবিলের উপর পড়বো, ঠিক আছে, হয়তো আরো 2টা ক্লাসে পড়তে পারি। টেবিল নিয়ে অনেক কিছু আছে, জাস্ট আমরা একটা বেসিক টেবিল তৈরি করেছি। এখন এইটুকুর মধ্যে যার যেখানে কনফিউশন আছে, আমি এখন শুধু প্রশ্ন শুনি, সবার কনফিউশন দূর করি। যেহেতু আজকে আমরা প্রথম টেবিল পড়লাম, কনফিউশন হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, যেহেতু আমরা নতুন শিখছি, এখন কার মনে কি প্রশ্ন আসছে বা কার কোথাও কনফিউশন বলে ফেলো। আচ্ছা, রিস্তা, রিস্তা তুমি কি বুঝছো? জি স্যার। আমি যদি এরকম টাইপের একটা টেবিল দিই যেখানে হচ্ছে তোমার রো সংখ্যা, কলাম সংখ্যা আমি চেঞ্জ করে দিলাম, মনে করো 4টা রো 5টা কলাম আছে,
বা আমি তথ্য সব চেঞ্জ করে দিলাম, তাহলে টেবিলটা তৈরি করতে পারবা? জি স্যার, পারবো। আচ্ছা, এখন তোমাকে যে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, মানে একটা আমরা যে প্রজেক্ট করছি সবাই একটা করে, তাই না? একটা করে প্রজেক্ট করছি, একটা করে ওয়েব পেজ তৈরি করছি। ওইখানে তুমি কি এখন টেবিলের ব্যবহার করতে পারবা ওইখানে গিয়ে? জি স্যার, পারবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে তোমরা সমস্যা বলো না, সমস্যা না বললে কিন্তু হবে না। আর আর কার সমস্যা আছে বলো, আর কোথায় কনফিউশন আছে? শোনো, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যারা এখন এই অধ্যায়টা ঠিক মানে ক্লাস করছে না ঠিক মতো, মানে ক্লাস করছে না বলতে এখানে ক্লাস তো করে 10-12 জন বা 13 জন ক্লাস করে ঘুরে ফিরে, 13 জন 14 জন, 14 জনও করে ঘুরে ফিরে, মানে আজকেও আছে স্যার কালকেও আমার নাই। ইউভি তে সমস্যা হইতেছে। ইউভি কোনটা? স্যার ইউভি যে স্টুডেন্ট ইনফো, আগে কি লিখছেন ইউভি, এটা কি মানে? ও আচ্ছা আচ্ছা, ইউভি না, এটা হচ্ছে ইউ হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। ওকে, আন্ডারলাইন দেওয়ার জন্য দিয়েছি। আর বি হচ্ছে বোল্ড ট্যাগ। তুমি ক্লাস করো নাই আন্ডারলাইন বোল্ডের আগের গুলো? না স্যার, একটা পাইনি। এ আচ্ছা আচ্ছা, তুমি আমাকে হচ্ছে তোমার ইয়ে দেখবা, মানে ক্লাসের রেকর্ডিং যদি তুমি পেয়ে থাকো তাহলে আমাকে আমাকে জানাবে যে তোমার কয় নাম্বার ক্লাসটা গ্যাপ আছে। ঠিক আছে, জাস্ট আমাকে একটু ক্লাস শেষ করে জানাবে, আমি খুঁজে খুঁজে তোমাকে ওইগুলো বের করে দিব। ঠিক আছে? আর যদি মনে হয় যে না তোমার অনেক গ্যাপ ঝামেলা আছে, তাহলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যত ক্লাস আছে সবগুলো একসাথে করে দিব। ক্লিয়ার? তুমি আমাকে ক্লাস শেষ করে জানাবা, তোমার সমস্যা না জানালে তো আমি বুঝতে পারবো না কার কি সমস্যা। ওকে, অবশ্যই মিথিলা আমাকে ওকে ক্লাস শেষ স্যার। করে জানাবা। ওকে, এগুলো আচ্ছা সব স্যার। আমরা পড়েছি, এটা তুমি দেখলেই বুঝবা যে এটা খুব সহজ জিনিস। আচ্ছা শোনো, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে যখন অফলাইন ক্লাসে যাবো ইনশাল্লাহ ঈদের পরে, তখন দেখবো যে কি সমস্যাটা হয়। সমস্যা হচ্ছে আমাদের ক্লাসের স্টুডেন্টরা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা ভাগ হচ্ছে এইচটিএমএল পারবে, একটা ভাগ হচ্ছে পারবে না। তো তোমরা যারা এইচটিএমএল করে ফেলছো তাদের তো কোনো সমস্যা থাকবে না, তারা এইচটিএমএল করেই ফেললা। যে সমস্যা হচ্ছে যারা করলো না তাদের নিয়ে আমার সমস্যা হবে। তখন আমি নতুন অধ্যায় শুরু করতে যাবো, তখন ওরা বলবে স্যার আমি এইচটিএমএল পাই নাই। তখন দেখা গেল আমার কি করতে হবে, হয় অধ্যায় 2 শুরু করতে হবে, হ্যাঁ, অথবা হচ্ছে অন্য একটা অধ্যায় শুরু করতে হবে, 5 শুরু করতে হবে, যেহেতু আমরা 4 পড়ে ফেলতেছি। তো তাদেরকে কি করতে হবে, তাদেরকে গ্যাপ দিতে হবে, মানে তারা হচ্ছে ওই অধ্যায়টা না পড়েই অন্য অধ্যায় পড়তে হবে। তো অন্য যে কোনো একটা সময় অন্য কোনো ব্যাচে বা অন্য কোনো টাইমে তাদেরকে এইচটিএমএল পড়তে হবে। তো অসুবিধাটা হবে হচ্ছে তখন তো আমি আর প্র্যাকটিক্যালি শেখাতে পারবো না। ওখানে জাস্ট বোর্ডে আমি লিখবো, এগুলো আমি লিখে যাবো বোর্ডে, কিন্তু আমি দেখাইতে পারবো না যে এখানে এইটুকু করার পর কি আসছে। হ্যাঁ, আমি বোল্ড দেওয়ার পর কি চেঞ্জ হয়েছে, আমি ক্যাপশন না দিলে কি হতো, ঠিক আছে, টিএচ একটা কম দিলে কি হতো, একটা বেশি দিলে কি হতো, এই যে জিনিসগুলা, কালার আমি কিভাবে চেঞ্জ করতেছি, লেখাটাকে ফন্টটাকে বড় করতেছি টেবিলের মধ্যে আমরা তো হোয়াইট বোর্ডের লেখার ফন্ট আমি টেনে টেনে বড় ছোট করতে পারবো না। এই কাজগুলো কিন্তু আমি এখন দেখাইতে পারবো না। এরকম অনেক কিছু আছে দেখানো যাবে না। সামনে দেখবে যে আরো ইন্টারেস্টিং জিনিস আছে, ফর্ম তৈরি করবো আমরা, তখন হচ্ছে বেশি সমস্যা। তো তখন তাদের কি করতে হবে, মানে মোটামুটি ওই যে কি বলে আধা মুখস্থ আধা পড়া আধা বোঝা ওইরকম করে পড়তে হয়। তো এই জন্য হচ্ছে যারা এখন এই ক্লাসগুলো সিরিয়াসলি করছো তারা হচ্ছে অনেক আগায় থাকবা। ঠিক আছে? আমরা দেখা গেল কি হচ্ছে তোমার আহ এই এইচটিএমএল টা আমরা এই মাস আহ আমাদের হচ্ছে মোটামুটি হয়তো পুরোটাই লাগবে, এইচটিএমএল সৃজনশীল সলভ সহ। তো এরপরে যখন আমরা অফলাইনে যদি ঈদের পরে ইনশাল্লাহ শুরু করতে পারি, তখন কিন্তু হচ্ছে তোমাদের আর এইচটিএমএল এর সমস্যা থাকলো না। তোমরা হচ্ছে একটা বোনাস, মানে একটা সময় পেলা যে সময় তোমাদের অধ্যায়টা ভালোভাবে খুঁটিনাটি সহ শেষ হয়ে গেছে। অফলাইনে পড়ালে আমার এতদিন এইচটিএমএল শেষ হয়ে যেত, আমি এত রিপে যেতাম না, এত কিছু বলতাম না, ঠিক আছে, এত ঘাড়াইতাম না। তো আমি চাচ্ছি যেহেতু আমরা প্র্যাকটিক্যালি শেখার সুযোগ পেয়েছি, তাহলে তোমরা ফিউচারে এটা নিয়ে কাজ করতে পারো। এই জন্য ওইভাবে শিখছি আমরা, মানে মোটামুটি এইচটিএমএল নিয়ে যত জিনিস আছে সবগুলোতে আমি নক করার চেষ্টা করছি, সবগুলোতে টাচ করার চেষ্টা করছি, যেন ফিউচারে কেউ যদি কাজ করতে চায়, এখন প্রত্যেক ব্যাচে আমার এরকম থাকে 2-3 জন, তারা হচ্ছে পরবর্তীতে এগুলো নিয়ে অ্যাডভান্স কাজ করে। তো তাদের জন্য যেন সুবিধা হয়, তারা যেন, বা সবাই চাইলে সবাই করতে পারবে। অন্তত নিজের জন্য যদি কিছু করতে চাও, নিজের জন্য যদি ওয়েবসাইট তৈরি করতে চাও, সেক্ষেত্রে তুমি সেটা করতে পারবা। তো ওইটুকুর জন্য আমি চাচ্ছি বেসিকটা তোমাদের ভালোভাবে ধরা দিতে। যেহেতু আমরা অনলাইনে শেখার সুযোগ পেয়েছি, তাহলে অনলাইনটাকে পুরোপুরি কাজে লাগাতে চাচ্ছি। তো তোমরা অবশ্যই বাসায় আমার সাথে প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু হচ্ছে আমার উদ্দেশ্যটা সফল হবে, না হলে কিন্তু হবে না। আর ক্লাসগুলো হচ্ছে পিছনে যাদের যে ক্লাস গ্যাপ আছে আমাকে বললেই হবে, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। আমি বকা দিব না যে স্যার আমি হচ্ছে পিছনে এইরকম 2টা 3টা ক্লাস মিস হয়েছে, আমার কাছে তো 7 নাম্বার লেকচার আছে, এরপর 9 10 11 12 নাই। তখন আমি তোমাকে এটা বের করে দিব, আমি লিঙ্কটা ইউটিউব থেকে বের করে খুঁজে তারপর তোমাকে দিব। তাহলে হয়ে গেল, কত সহজ সুবিধা। আর যদি মনে হয় যে না স্যার আমি হচ্ছে এখন এখন পর্যন্ত ঠিক মতো সবগুলো ক্লাস করি নাই, তাহলে তোমাকে আমি শুরু থেকে আবার সবগুলো ক্লাস দিব। তুমি সিরিয়ালি প্রত্যেকদিন 2টা 3টা 4টা করে ক্লাস দেখো, যেন আমাদের অধ্যায় শেষ হতে হতে তোমার যেন শেষ হয়ে যায়। তাহলে কিন্তু সমস্যার সমাধান। আর যখন যে পরীক্ষাটা দিই, পরীক্ষাটা একটু সিরিয়াসলি দিবা, তাহলে পিছনের ক্লাসগুলো অন্তত পড়া হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা বেসিক টেবিল তৈরি করে ফেললাম। এখন আমরা টেবিলের মধ্যে অনেক কিছু করার আছে, অনেক কাজ আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে।
তাহলে আশা করি বর্ডারের ব্যাপারটা দেখলা, তোমরা বুঝতে পারছো, ক্যাপশনটা বুঝতে পারছো। আর টেবিল রো এর যে কথাটা, যদি এরকম টেবিল না থাকে, নর্মাল টেবিল থাকে, অর্থাৎ টেবিলের হেড যদি না থাকে, তখন আমরা টিএইচ স্টার দিব না, তখন আমরা টিডি দিব। এই টিডি হচ্ছে নর্মাল ডেটা। তাহলে যদি কখনো আমাদের এরকম দেখি যে নর্মাল এই যে রোল নেম এগুলো নাই, তখন আমরা টিএইচ দিব না, তখন টিডি দিব। ওকে, তো আমরা এরকম একটা টেবিল দেখি যেখানে টিএইচ নাই। তো আমরা এখানে আরেকটা টেবিল নেই। ওকে, এই জায়গাতে আমরা আরেকটা টেবিল নেই উদ্দীপক হিসেবে। আচ্ছা, এখানে একটা টেবিল নিচ্ছি মনে করো। তো আমি ইনসার্ট দিলাম, দিয়ে একটা টেবিল বানাচ্ছি। টেবিলটা হচ্ছে এখানে কয়টা নিব? আচ্ছা, এরকম একটা টেবিল আছে। তো এই টেবিলে কি আছে? এখানে টেবিলে হচ্ছে দুইটা রো আছে। এইটা হচ্ছে একটা রো, আর নিচেরটা হচ্ছে একটা রো। দুইটা রো আছে, আর কলাম হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা কলাম আছে। তো এখানে মনে করো হচ্ছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর এখানে দেওয়া আছে সি, এখানে দেওয়া আছে ডি, এখানে দেওয়া আছে ই, এখানে দেওয়া আছে এফ। এটা একটা টেবিল। টেবিলের হচ্ছে ক্যাপশন মনে করে দেওয়া আছে হচ্ছে ক্যাপশন। আচ্ছা, আমরা একটা ক্যাপশন বানাই। মনে করি ক্যাপশন দেওয়া আছে হচ্ছে র্যান্ডম ডেটা বা র্যান্ডম লেটার। এটা এমনি একটা নাম বানালাম আমি। এটা হচ্ছে আমাদের টেবিলের ক্যাপশন। এখন এই টেবিলটা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু টিএইচ নাই, মানে টেবিলের হেড নাই। কেন নাই? কারণ এর আন্ডার এখানে বি না, এখানে এ আলাদা একটা ডেটা, বি আলাদা একটা ডেটা। যেমন এখানে যেমন হচ্ছে 101টা রোলের আন্ডারে ছিল, এটা রোল বোঝাচ্ছে। 102টা রোল বোঝাচ্ছে, কিন্তু এখানে সব হচ্ছে নর্মাল ডেটা। এটা এখানে একটাও টেবিল হেড নাই। অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল তথ্য। প্রত্যেকে এক একটা সেলে এক একটা ডেটা আছে। যেহেতু এখানে কোনো হেড নাই, তো হেড যদি না থাকে, তাহলে আমরা টিএইচ দিব না, আমরা টিএইচ ছাড়া করব। তো আমরা আমাদের ইয়েতে ফেরত যাই, আমাদের হচ্ছে নোটপ্যাডে ফেরত যাই। জাস্ট নোটপ্যাডে গিয়ে আমি এখন এই কাজটা করব। এই কাজটা করার জন্য আমি হচ্ছে এখানে জাস্ট সামান্য চেঞ্জ করছি। তোমরা চাইলে আমার সাথে লিখতে পারো। তোমরা প্রথমে এই উদ্দীপকটা তুলবা, টেবিলটা তোলার পরে তাহলে আমরা কি করবো ফার্স্টে, আমি আবার নতুন করে লিখি, তোমাদের আরেকবার প্র্যাকটিস হবে। একবার নতুন করে লিখতেছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমি বডিতে গেলাম, যাওয়ার পরে প্রথমে নিলাম হচ্ছে টেবিল। টেবিল নেওয়ার পরে টেবিলটাকে ক্লোজ করলাম। এই যে টেবিল দিয়ে শুরু করলাম, আর এখানে হচ্ছে টেবিল দিয়ে শেষ করলাম। ওকে, টেবিল দিয়ে শুরু, টেবিল দিয়ে শেষ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে টেবিলের এখানে কয়টা রো আছে সেটা আমরা দেখবো। এখানে রো আছে কয়টা? একটা, দুইটা। তার মানে টেবিল রো নিতে হবে দুইবার। আর এখানে ক্যাপশনও দেওয়া আছে, তাহলে আমরা ক্যাপশনটাকে দিয়ে নেই। প্রথমে দিলাম হচ্ছে আমরা ক্যাপশন। ক্যাপশন দেওয়ার পরে আমাদের এখানে ক্যাপশনের নাম হচ্ছে র্যান্ডম, র্যান্ডম লেটার, LETTER, র্যান্ডম লেটার। তো এই যে ক্যাপশন হয়ে গেল। আচ্ছা, তো র্যান্ডম লেটারে গিয়ে আমি ক্যাপশনটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, ক্যাপশনের কাজ শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি টেবিলের রো আছে কয়টা? দুইটা। এই যে এই ACE, এটা হচ্ছে একটা রো, আর BDF এটা হচ্ছে আরেকটা রো। তাহলে আমরা এখানে রো দিব হচ্ছে TR, TR একটা দিলাম, TR ক্লোজ করলাম, হয়ে গেল একটা রো। আরেকটা রো হচ্ছে আমরা দিলাম। এখন পরীক্ষার খাতা কিন্তু তুমি এভাবে করে আগে দিয়ে রাখতে পারবে না, কারণ এর ভিতরে অনেক লাইন আসবে। ঠিক আছে, তোমাকে সিরিয়ালি টিআর টিআর লিখে লিখে আসতে হবে। টিআর লিখলাম। এখন হচ্ছে আমরা টেবিল ডেটা লিখবো টিডি। টিডি আমাদের এখানে কয়টা আছে? তিনটা করে টিডি আছে। তিনটা করে টিডি আছে। আচ্ছা দেখো, তাহলে এখানে টিডি আছে কয়টা? তিনটা করে। তো আমরা তিনটা করে টিডি নিব। কেন তিনটা? একটা হচ্ছে প্রথম যে রো, সেই রো এর মধ্যে এ আছে, সি আছে, আর ই আছে। তো দেখো আমাদের কিন্তু এখানে বিয়ার ট্যাগ ইউজ করা লাগে নাই, মানে লাইন ব্রেক দিতে হয় নাই। কেন দিতে হয় না? কারণ আমাদের এই টেবিলের মধ্যে যখন তুমি টিডি দিবা, তখন অটোমেটিক করেই মানে হচ্ছে এই যে এ আলাদা করে, সি আলাদা করে, ই আলাদা করে, প্রত্যেকটা আলাদা করে চলে যাবে। প্রথম টিডির মধ্যে আমরা কি দিব? এ দিব। দ্বিতীয় যে টিডি আছে সেখানে আমরা কি দিব? সি দিব। তৃতীয় যে টিডি আছে সেখানে আমরা ই দিব। ওকে, ব্যাস, প্রথম রোয়ের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রোতে যাব। দ্বিতীয় রোতে গিয়ে আমরা হচ্ছে এই টেবিল যেটা দেখতেছি তিনবার আছে, তাহলে আমরা এটাই কপি করে নিয়ে গেলাম। তিনবার আছে।
আচ্ছা, এখন দেখো এই যে আমরা দ্বিতীয় রোতে চলে আসলাম। দ্বিতীয় রোতে গিয়ে আমরা যতগুলো টেবিল যেটা আছে, 3টা টেবিল যেটা, সেখানে গিয়ে তথ্যগুলো চেঞ্জ করব। কি কি? একটাতে আছে বি, একটাতে আছে হচ্ছে ডি, একটাতে আছে হচ্ছে এফ। এই যে আমাদের তথ্যগুলো হয়ে গেল বসানো। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা দুইবার টেবিল রো নিলাম। প্রথম টেবিল রোতে টিডি দিলাম এসিই, আবার দ্বিতীয় টেবিল রোতে আমরা টেবিল ডেটা দিলাম হচ্ছে বিডিএফ। দেওয়ার পরে আমাদের টেবিলের রো এর কাজ শেষ, রো ক্লোজ। তারপর টেবিল শেষ, টেবিলের কাজ শেষ। তারপর হচ্ছে বডি শেষ, বডিও ক্লোজ, এইচটিএমএল ক্লোজ হয়ে গেল। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করে আমাদের যে এইখানে এখানে গিয়ে আমরা হচ্ছে এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করে হচ্ছে এখানে দেখা যাবে যে কি আসে নাই, বাইরের কোনো দাগ আসে নাই। কেন আসে নাই? এই দাগগুলো কেন আসে নাই, এটা হচ্ছে আমাদের এখান থেকে একজন বলবে, কেউ একজন, যে আমরা এখানে যে টেবিলটা করেছি, আমাদের এই টেবিলে কোথায় আমরা ভুলটা করেছি, কেন দাগগুলো আসে নাই, কে বলতে পারবা? স্যার বর্ডার লেখা হয়নি এই কারণে। ভেরি গুড, হ্যাঁ, আমরা বর্ডার লিখি নাই। এই জন্য টেবিলের ক্ষেত্রে যদি তুমি ভুলেও বর্ডার না লিখো, তাহলে টেবিলের কোনো বক্স আসবে না। ওকে, আমরা এখানে ভুল থেকে একটা জিনিস শিখে ফেললাম যে বর্ডার না দিলে টেবিলটা তৈরি হবে না। এখন দেখো সুন্দর করে টেবিল তৈরি হয়ে গেছে। ওকে, তো এই জন্য টেবিলের বর্ডারটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু গুরুত্ব সহকারে দিতে হবে। তো হচ্ছে আমরা মোটামুটি এইটুকু পর্যন্ত আশা করি টেবিলের একটা ধারণা হয়েছে, টেবিল সম্পর্কে বুঝতে পারলাম। এখন বলো, এটুকুর মধ্যে কার কি প্রশ্ন আছে? আচ্ছা, এখানে কম্পিউটারে কে বসছে? কম্পিউটারে কেউ কি আছে ক্লাস করছে? কম্পিউটারে বসে ক্লাস করছে? স্যার আমি। প্রিয়াঙ্কা, আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি তোমার প্রজেক্টটা কি আমাদের দেখাতে পারবা কতটুকু আপডেট হয়েছে? আমি তোমাকে স্ক্রিন শেয়ারের সুযোগ দিব। স্যার এখন পারবো না, একটু পরে একটু আগামী ক্লাসে স্যার আচ্ছা, দেখাবো, এখন কমপ্লিট হয়নি। আচ্ছা, আগামী ক্লাস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন পারবে এমন কেউ আছো? তাহলে আমি একটু তোমাদের দেখাইতাম যে কিভাবে কি কি করবা, তাহলে তোমাদেরটা থেকে আমি তোমাদের দেখাইতাম, একজনের করে দেখাবো। আচ্ছা, পরের ক্লাসে তোমরা যারা হচ্ছে কম্পিউটারে পড়বা তারা হচ্ছে রেডি রাখবা জিনিসটাকে, ঠিক আছে? মোবাইলেও দেখাইতে পারো, মোবাইলে যদিও ছোট আসবে স্ক্রিনে, কিন্তু কম্পিউটারে দেখালে ফুল স্ক্রিনে দেখা যাবে, সবাই দেখতে পারবা। তো তোমরা হচ্ছে পরের ক্লাসের জন্য, ঠিক আছে, পরের ক্লাসের জন্য তোমরা হচ্ছে প্রজেক্টটা মোটামুটি রেডি করে রাখবে, যেন হচ্ছে আমাকে দেখাইতে পারো। আমি ক্লাসে তাহলে ওইটা নিয়ে ডিসকাস করবো, কার কোথায় সমস্যা বা কি করলে ভালো হয়, সেটা হচ্ছে আমি তোমাদের দেখাবো। এখন হচ্ছে আমরা কিছু ওয়েবসাইট একটু ঘুরে আসি, ঠিক আছে? আমাদের নলেজ এনরিচ করার জন্য আমরা কিছু ওয়েবসাইট ঘুরে আসি, যেন আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা সুন্দর করে করতে পারি। তো আমি হচ্ছে জাস্ট কি ওয়েবসাইটে যাবো আমি জানি না আসলে, কোন ওয়েবসাইট ভালো, আমি জাস্ট যে কোনো একটাতে যাই। কোন ওয়েবসাইটে যাবো? আচ্ছা, একটা একটা করে আমরা দেখে আসি। আমরা জাতিসংঘের ওয়েবসাইট দেখি, www.uno। আচ্ছা, এখানে উন্মেষ আসছিল। আচ্ছা, উন্মেষ মানে হচ্ছে উদ্ভাসের যেটা, উদ্ভাসের ওয়েবসাইটটা সুন্দর, আমি একটু আমরা দেখে আসি। উন্মেষের ওয়েবসাইটটা দেখে আসি, যেটা সামনে আসছে সেটাই দেখি। আচ্ছা, এটা হচ্ছে তোমার উন্মেষের ওয়েবসাইট, ঠিক আছে? তো এখানে হচ্ছে ওরা ওরা একটা নাম দিয়েছে, একটা লোগো দিয়েছে, মানে শুরুর দিকে একটা নাম দিয়েছে। তো তোমরা একটা নাম ইউজ করতে পারো তোমাদের ওয়েব পেজের মধ্যে। প্রথমে সুন্দর একটা নাম একটু বড় করে কালার করে সুন্দর করে দিতে পারো, মাঝখানে দিতে পারো, সাইডে দিতে পারো। তারপর হচ্ছে ওরা ওদের এবার মেডিকেলের যে রেজাল্ট সেটা দিয়েছে। তারপর আস্তে আস্তে দেখো এখানে কিছু ছবি এড করেছে, এটা কিন্তু একটা ছবি। তারপর হচ্ছে এখানে কিছু তথ্য আছে। তো হচ্ছে এইখানে হচ্ছে তোমার ওরা এটা একটা অবশ্য ছবি, সবটাই এটা একটা বড় একটা ছবি। আর ছবিটা বুঝতে পারছো কি করছে ওরা? ওরা রেজলিউশনটা এমন ভাবে করেছে যে ওরা হচ্ছে তোমার হাইট দিয়েছে, হাইট দিয়েছে কতটুকু, এখানে ধরো আনুমানিক আমি ধরলাম যে এখানে হাইট দিয়েছে হচ্ছে 200 পিক্সেল। আর উইডথে ওরা হচ্ছে 100% করে দিয়েছে, মানে এটা এইভাবে করা যায়। উইডথে যদি তুমি 100% দাও, পার্সেন্ট দিলে হচ্ছে একেবারেই উইড পুরোটা কভার করে ফেলবে, ঠিক আছে? আমি এটা পরে আবার দেখাবো নে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ওরা কিছু লিঙ্ক ব্যবহার করছে, মানে বিভিন্ন অন্যান্য পেজের কিছু লিঙ্ক। তুমি আপাতত তোমার ফেসবুক পেজে লিঙ্ক দিতে পারো, মানে তোমার ফেসবুক আইডিতেও ধরো যে কোনো একটা পোস্ট তুমি লিখেছিলা, ওইটাই তুমি এখানে জাস্ট অন্য কোনো টাইটেল দিয়ে দিতে পারবা। ওকে, জাস্ট এখানে ওরা কি করেছে, একটা ছবি অ্যাড করেছে,
সাথে হচ্ছে একটা লিঙ্ক দিয়েছে। তো তুমি লিঙ্ক আর লেখায় আপাতত দিতে পারো। এই যে এইভাবে করে অনেকগুলো ওরা দিয়েছে। তারপর এখানে কিছু ছবি আছে, নাম আছে, এগুলো নর্মাল জিনিস, এখানে কিছুই নাই, জাস্ট ছবি আর নাম। এই তো, তারপর হচ্ছে ওরা এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার সুযোগ করে দিয়েছে। তো এই ইমেল অ্যাড্রেসটা আমরা হচ্ছে অন্যভাবে দিতে পারবো। আমরা হচ্ছে পরে ফর্ম তৈরি করার সময় দেখবো যে কিভাবে ডেটা এন্টার দেওয়ার সুযোগ থাকে, সেটা আমরা পরে শিখবো। টেবিলের পরে আমরা ওই জিনিসটা শিখবো ফর্মের মধ্যে, যে এই ফর্মের মধ্যে এই বক্স গুলো কিভাবে দিতে হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে একটা লিঙ্ক, এটাতে গেলে হচ্ছে এক একটা পেজে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে একটা দাগ দিয়েছে, লেখার পর একটা দাগ দিয়েছে, এই দাগটা হচ্ছে আমরা এই যে এইচআর এর মতো করে দিতে পারি, এইচআর হরিজন্টাল রুল। এইচআর ব্যবহার করেছে এখানে হরিজন্টাল রুল বা হচ্ছে একটা দাগ। ঠিক আছে। তো ওই যে ওরা কিন্তু পেজটাকে পার্টিশন করে নিয়েছে, যে নিচের এই নিচের অংশটা হচ্ছে একটা পার্টিশন, এটা, তারপর এটার ভিতরে আরেকটা পার্টিশন, এই যে এটা অন্য একটা কালারের পার্টিশন। আমরা চাইলে আমাদের ওয়েবসাইট এরকম পার্টিশন করতে পারি। জাস্ট একটু পার্টিশনটা কিরকম করতে হয় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যে পার্টিশনটা আমরা কিভাবে করব। মনে করো তোমার পেজের মধ্যে তুমি পার্টিশন করবা, ঠিক আছে। আমি এগুলো কেটে ফেলি। মনে করো তুমি তোমার যে পেজটা আছে ওই পেজটাকে কয়েকটা পার্টিশনে ভাগ করবা। তো আমি পার্টিশন করার জন্য যে ট্যাগ ইউজ করতে পারি এটার নাম হচ্ছে ডিভ, ডিআইভি। এই ডিভ দিলে হচ্ছে পেজটা পার্টিশন হয়ে যাবে। যদিও হচ্ছে ডিভটা হচ্ছে সিএসএস এ ব্যবহার করা হয়, মানে এটা বেশি ব্যবহার হয় হচ্ছে সিএসএস এ। ডিভের ভিতরে যেসব জিনিসপত্র থাকে সেগুলো প্রায় সবই হচ্ছে সিএসএস এ। তো ডিভের মধ্যে কি দিতে হয়, কালার দিতে হয়। কালার দিলে হচ্ছে পার্টিশনটা বোঝা যায়, নাহলে বোঝা যায় না। এখানে বোঝা যাবে কিনা আমি জানি না, এখানে মানে সাদা কালার বোঝা যাবে না। আচ্ছা দেখি এখানে কালার রেড এটা আসে কিনা এখানে। মানে এটা হচ্ছে সিএসএস ব্যবহার করা হয়, তাই হয়তো এখানে কালার রেডটা আসবে না। আসার কথা না, এটা অন্যভাবে, যে অন্যভাবে আনতে হয়। তারপরে দেখি কিছু হয় কিনা। আচ্ছা, এখানে আসে নাই। মানে এখানে যেহেতু এই যে ডিভ এর কথা আমি বলছি, এই ডিভটা হচ্ছে সিএসএস ব্যবহার করা হয়। তো সিএসএস এ আমরা যে ইয়েগুলো লিখি না, অ্যাট্রিবিউট গুলো লিখি, তো এই অ্যাট্রিবিউট গুলো লিখার ধরন হচ্ছে আলাদা, মানে এটা অন্যভাবে লিখতে হয়। তো আমরা যখন এইচটিএমএল এ কিছু লিখি, আমরা যখন এইচটিএমএল করি, তো এইচটিএমএল আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটা পেজের, একটা ওয়েব পেজের ফরম্যাটটা হচ্ছে আমরা এইচটিএমএল তৈরি করি, ফরম্যাট মানে এটার মানে মূল স্ট্রাকচারটা তৈরি করে হচ্ছে এইচটিএমএল এ। আর সিএসএস এ গিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ওইটাকে গিয়ে হচ্ছে সাজাই, বিভিন্ন ধরনের কালার দেই, ঠিক আছে। ফরম্যাট গুলোকে সুন্দর করি, মানে আরো ধরো টেবিল তৈরি করেছি, টেবিল গুলো আমরা যে এইচটিএমএল টেবিল তৈরি করলাম সেগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছিল না। তো ওই কাজটা আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে যখন সিএসএস এ যাবো তখন ওই টেবিলটাকে আরো সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো। টেবিলের প্রত্যেকটা সেলে কালার দিতে পারবো, যেটা আমরা এইচটিএমএল এ পারি না। তো এই জন্য হচ্ছে যারা ওয়েবসাইট ডিজাইন করে তারা হচ্ছে প্রথমে এইচটিএমএল শিখে, শেখার পরে সিএসএস শিখে, তারপর জাভাস্ক্রিপ্ট শিখে। এই তিনটা জিনিস হচ্ছে দরকার হয়। তো এইচটিএমএল দিয়ে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে এইচটিএমএল দিয়ে প্রথমে তৈরি করি হচ্ছে বেসিক স্ট্রাকচার, ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার হয়ে যাবার পরে আমরা কি করি, আমরা হচ্ছে সিএসএস দিয়ে ওই টেবিলটা, ওই স্ট্রাকচার গুলোকে সুন্দর করে প্রেজেন্ট করি মানুষের সামনে। যেখানে কালার দরকার কালার দেই, যেখানে বক্স গুলো কালার সুন্দর করা দরকার হয় সেখানে সুন্দর করি। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করি, মানে আমরা ওয়েবসাইটকে ডাইনামিক করি। যেমন হচ্ছে ধরো একটা একটু আগে যে আমি একটা ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল, যে একটা বক্সের মধ্যে এন্টার ইউর নেম, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তো তুমি ওখানে কিন্তু ক্লিক করলে হয়তো করবে না। তো ওই কাজগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে সুন্দর করে করা হয়। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে গেলে তুমি হচ্ছে কি করতে পারবা, আমরা ওয়েবসাইটটাকে ডাইনামিক করতে পারবো, অর্থাৎ এটা কাজ করবে, এটা মানে মানুষের মতো করে ইন্টারেক্টিভ হবে। তো ইন্টারেক্টিভ করার জন্য আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। তো এই মোটামুটি এই তিনটা জিনিস জানলে একটা ওয়েবসাইট মোটামুটি ভাবে তৈরি করা যাবে। ওকে। তো আমি এখন যেটা বলছিলাম যে ডিভের ব্যাপারটা, তো ডিভের সাহায্যে আমরা পেজকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যদি এটা সিএসএস এর অংশ, মানে সিএসএস এটা ব্যবহার করা হয়। ডিভের ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো এগুলো সিএসএস এর অ্যাট্রিবিউট। যদি আমি এখানে সিএসএস এর অ্যাট্রিবিউট ইউজ করি তাহলে তোমার হচ্ছে এখানে এটা কাজ করবে বা এটা দেখানো যাবে তোমাদেরকে। আচ্ছা, তো আমি হচ্ছে একটু সিএসএস দেখাবো কিনা, এখন দেখালে পরে অন্যদিকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে দেখি সিএসএস একটু দেখাতে পারি কিনা।
সময় আছে কি? আচ্ছা, সময় একটুখানি আছে। আচ্ছা, আমি দেখি এই সময়ের মধ্যে সিএসএস দেখাতে পারি কিনা। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি এখানে সিএসএস দেখতে চাই, তো div এর মধ্যে তোমাকে কি করতে হবে? ওই যে স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট আছে, ওই স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো স্টাইল যে অ্যাট্রিবিউটটা, ঠিক আছে, স্টাইল যে অ্যাট্রিবিউটটা, ওই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে মানে স্টাইল অ্যাট্রিবিউটটাকে তোমার ইউজ করতে হবে কিভাবে? সিএসএস এর মতো করে। তো সিএসএস এর মতো করে ইউজ করতে চাই তোমাকে প্রথম যেটা করতে হবে, তোমরা আপাতত হচ্ছে যেটা লিখবা হচ্ছে বডি লিখতে পারো। বডি লিখে মানে হেড বডি এটুকু লিখতে পারো, সবাই লিখো। তারপর আমি বাকিটা দেখাচ্ছি। আমি সিএসএস অনেকদিন আগে করছি, চিন্তা করছি সিএসএস হচ্ছে, আচ্ছা ধর আমি একটু গুগল করি। সিএসএস ব্যবহারটা আমি অনেকদিন আগে করছি, আমার মনে পড়ছে না। আচ্ছা, আমরা গুগল একটু দেখে নিই। আচ্ছা, এখানে হয়তো আমরা কিছু এক্সাম্পল পাবো, ওখান থেকে আমরা বুঝতে পারবো যে ডিপ ট্যাগের ভিতরে হচ্ছে সিএসএস এর কি কি ধরনের ব্যবহার করা যায়। আচ্ছা, এই যে পাওয়া গেছে স্টাইল কালার, এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। মানে এই যে এই জিনিসটা তোমাদেরকে আমি কেন দেখাতে চাচ্ছিলাম না, সেটা হচ্ছে আমরা যেটা ব্যবহার করছি এখন, যে অ্যাট্রিবিউট ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের ইয়ের অ্যাট্রিবিউট। অর্থাৎ আমরা এখন যে অ্যাট্রিবিউট ব্যবহার করবো সেটা হচ্ছে সিএসএস এর অ্যাট্রিবিউট, মানে এইচটিএমএল এর না। জাস্ট আমি দেখানোর জন্য যে তোমরা হচ্ছে তোমাদের ওয়েবসাইট একটা প্রজেক্ট যেহেতু করছো, এটার জন্য সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, এই জন্য জাস্ট দেখাচ্ছি। মনে করো এখানে এই ডিভ স্টাইল কালার দিয়ে আমরা কালারের নামও দিতে পারি। ঠিক আছে, কালারের নামও দিতে পারি, আবার হচ্ছে হেক্সাডেসিমাল কোডও দিতে পারি। আমরা এখানে হেক্সাডেসিমাল কোডে আপাতত দিলাম। তো দিয়ে জাস্ট তোমাদের দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে তোমরা চাইলে তোমাদের পেজটাকে পার্টিশন করতে পারবা। তোমরা এই অংশটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, পরবর্তীতে আমরা হচ্ছে এটা দেখবো। আপাতত আমরা এখানে হচ্ছে সবগুলো যদি জিরো, সবগুলো হচ্ছে জিরো না দিয়ে আমরা অন্য কালার ইউজ করি, 8 0 দিই। 8 0 আমরা আগে দেখেছি। আচ্ছা, এখন ধরো আমরা যদি এটাকে রান করাই, তাহলে তোমরা বুঝতে পারবো যে আমি কি দেখাতে চাচ্ছি আসলে। এটা হচ্ছে সেভ করব। সেখানে এখানে পার্টিশন হয় নাই কোনো কারণে, কেন যে হয় নাই, দেখি কেন হয় নাই। কি কাজ করছে না ডক্টর বেস্টিমে লেখার কারণে? কাজ তো করার কথা। আচ্ছা, আমরা একটু এটার ভিতরে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ দিই, দেখি প্যারাগ্রাফ দিয়ে কিছু কাজ হয় কিনা। ঠিক আছে, এর ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ দিই, একটা পি ট্যাগ ইউজ করি, প্যারাগ্রাফ ট্যাগ। তাও কাজ না করলে আমি পরে আবার বাসায় এদিকে রান করে দেখাবো না, সেখানে কালার হচ্ছে আসে নাই। আচ্ছা, ডিপ ট্যাগটা এখানে কাজ করছে না, আমি হচ্ছে পরে দেখবো না অন্য কোনো ভাবে কাজ করানো যায় কিনা। মানে যেটা হবে আর কি, যদি এটা কাজ করে তাহলে যে লাভটা হবে সেটা হচ্ছে আমাদের পেজের মধ্যে দুইটা কালারে ভাগ হয়ে যাবে। পেজের মধ্যে দুইটা কালারে ভাগ হয়ে যাবে। তো এখানে কালারটা শুধু লেখাতে আসতেছে, ইয়েতে আসতেছে না, পুরো পেজে আসতেছে না। মানে এখানে পুরো পেজে এই যে নীল কালার পুরোটা পেজে হবে, এর ভিতরে যা লিখবে সব নীলের মধ্যেই থাকবে। আর হচ্ছে বাকি যেটা থাকবে এটা হচ্ছে তোমার এই যে এখানে যে কালারটা আছে সেই কালারের মধ্যে থাকবে। কিন্তু এখানে এটা কাজ করছে না কোনো একটা অদ্ভুত কারণে। আচ্ছা, আমি এটা পরবর্তীতে আবার দেখবো না রান করে যে কেন কাজ করে না। যদি কাজ করে তাহলে তোমাদের পরের ক্লাসে আমি এটা হচ্ছে দেখাবো। তো তোমরা যেটা হচ্ছে করবা, তোমাদের যে প্রজেক্ট আছে, যে যে ওয়েবসাইট
যেটাকে তৈরি করতে বলেছি ওইটাকে একটু সুন্দর করে হচ্ছে ফোকাস করবা, ওইটাতে হচ্ছে টাইম দিবা। কারণ টাইম দিবা, ওইটাতে টাইম দিতে গেলেই তোমাদের হচ্ছে আহ যেসব খুঁটিনাটি বিষয়ে তোমাদের কনফিউশন বা সমস্যা যেগুলো তোমরা বুঝতে পারো না ওইগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই জন্য তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ওই কাজটা। তোমরা যদি ওই কাজটা করো তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটাও কনফিউশনটা দূর হয়ে যাবে, পাশাপাশি কোথায় কোথায় তোমাদের দুর্বলতা সেটা তোমরা খুঁজে বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন হচ্ছে আমরা এই যে এখানে যে কালার কোডটা ইউজ করেছি এটা তো আমরা হচ্ছে লেখার কালার করেছি। তো আমরা এখানে জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি যদি ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি ব্যাকগ্রাউন্ডটা কাজ করে। আমি তো ব্যাকগ্রাউন্ড দিই নাই, জাস্ট একটু দেখে নেই এটা কাজ করে কিনা। ব্যাকগ্রাউন্ড লিখে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেখি এটি কাজ করে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার আসে নাই। আচ্ছা হ্যাঁ, এই যে কাজ করেছে। এই যে মানে আমরা হচ্ছে জাস্ট আমি যে দেখাতে চাচ্ছি যে এইটা যদি আমরা সবটাই যদি ইয়ে করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ডটা যদি কালার করতে চাই, মানে পার্টিশন করতে চাই, তাহলে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। ঠিক আছে? এটা আমার মনে ছিল না, অনেকদিন আগে আমি সিএসএস দেখেছিলাম, ভুলে গেছি। সিএসএস এইচটিএমএল আমাদের দরকার হয় না, সেই জন্য আমার এটা প্র্যাকটিসও নাই। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলে তুমি কি করতে পারো, এরকম করে জাস্ট ছোট ছোট পার্টিশন করতে পারবা। মানে তোমাদের ওয়েব পেজটাকে সুন্দর করার জন্য জাস্ট আমি এটা দেখাচ্ছি যে যদি তুমি ওয়েব পেজটাকে সুন্দর করতে চাও তখন হচ্ছে তুমি এইটার ব্যবহারটা তুমি করতে পারো। ঠিক আছে? ধরো আরো তুমি অন্য অন্য কালার দিতে চাও, তুমি চাইলে অন্য অন্য কালার দিতে পারবা। এরকম করে তুমি বিভিন্ন পার্টিশনে ভাগ করলা, তাহলে তোমার ওয়েবসাইটটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। ওকে, এখানে আমরা হচ্ছে এইচটিএমএল এর যে অন্যান্য কালার কোড গুলো আছে সেগুলো যদি ব্যবহার করি তাহলে অন্যান্য কালারও আসবে। আমরা জানি হচ্ছে সবগুলো এফ দিলে ব্ল্যাক আসবে, 60 কি কালার আমার মনে নাই। আমরা হচ্ছে এরকম বিভিন্ন কালার দিয়ে যদি দেখি তাহলে দেখা যাবে যে অনেকগুলো পার্টিশন হয়ে গেছে এখানে। ঠিক আছে? এখানে একটা সাদা দিয়েছি আমি, আচ্ছা এফ দিয়ে সবগুলো সাদা, জিরো তো জিরো দিলে ব্ল্যাক। সবগুলো হ্যাঁ, জিরো হচ্ছে ব্ল্যাক, মনে ছিল না, থ্যাংক ইউ। এই যে জিরো দিলাম, এটা ব্ল্যাক হয়ে যাবে। এই যে এরকম করে বিভিন্ন পার্টিশন পার্টিশন করতে পারবা তোমরা। জাস্ট এই অংশটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা। এটা হচ্ছে আমাদের কোথায় লাগবে, এটা হচ্ছে আমরা ইসের কাজ, ওই যে সিএসএস এর কাজ এইচটিএমএল এ দেখলাম। ঠিক আছে? তাহলে তোমরা তোমাদের কাজটা সুন্দর করে ফেলো। কোনো সমস্যা থাকলে আমাকে পরের ক্লাসে বইলো। তো আজকে এখানে রেখে দিচ্ছি, সবাই